নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো 12। আর সুদীপ্ত স্বর্ণালীর সঙ্গে আমি রয়েছে অভিক। প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো আমরা। অবশেষে গ্রেপ্তার কামারহাটি কাণ্ডের মূল অভিযুক্ত জয়ন্ত সিং। মা ও ছেলেকে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত এই জয়ন্ত। একেবারেই তাই, এবং গতকাল রাতের বেলায় তাকে গ্রেফতার করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে এই যে ঘটনা, তার 4 দিন ফেরার ছিল এই অভিযুক্ত জয়ন্ত সিং, এবং তারপর গতকাল রাতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। এবং এই জয়ন্ত সিং কোথায় ছিল তারই কিন্তু খোঁজ শুরু করা হয়েছিল। অবশেষে তাকে বরানগর থেকে গ্রেফতার করা হলো। আপনারা জানেন যে এখানে মা ও ছেলেকে মারধরের অভিযোগ ছিল এর বিরুদ্ধে। একদমই অভিক, আমরা দেখেছি যে রীতিমতো কামারহাটি এই কাণ্ডে, যেখানে কামারহাটির বিধায়ক মদন মিত্রকেও কিন্তু সেখানে যেতে হয়েছিল, এবং গিয়ে তারপরেই কিন্তু দেখা গিয়েছে যে অবশেষে দেখা গেল যে গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে। মা ও ছেলেকে মারধরের ঘটনায় এই মূল অভিযুক্ত জয়ন্ত, এবং গতকাল রাতেই বরানগর থেকে গ্রেপ্তার করা হয় তাকে। অবশেষে ঘটনার 4 দিন পর গ্রেপ্তার করা হয় জয়ন্ত সিংকে। একেবারেই তাই, তুমি যেমনটা বলছিলে যে শাসক দলের একাধিক নেতার সঙ্গে কিন্তু ছবি দেখা গিয়েছিল এই জয়ন্ত সিং এর। তারপর থেকেই বিরোধীরাও এই বিষয়টা নিয়ে সুর চড়াতে শুরু করেছিল, এবং তারপর 4 দিন ফেরার ছিল। পুলিশ কেন 4 দিন সময় নিল, কেন তাকে 4 দিনের মধ্যে গ্রেফতার করা হলো না, সেই নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছিল বিরোধীরা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা। অবশেষে ঘটনার 4 দিন পর গ্রেফতার জয়। একদমই অভিক, অবশেষে গ্রেপ্তার করা হলো কামারহাটি কাণ্ডের মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে। ঠিক এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো অভিক। আমাদের সঙ্গে সরাসরি বেলঘরিয়া থানার সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, এখনো পর্যন্ত এই ঘটনায় কি কি আপডেট রয়েছে? জয়ন্ত সিংকে যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া, সেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার পর পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? ঠিক এই বেলঘরিয়া থানায় যেমনটা সূত্রের খবর, এই বেলঘরিয়া থানায় কিন্তু রয়েছেন জয়ন্ত সিং সহ আরো যে 3 মূল অভিযুক্ত জায়েন্ট জংঘা। এই যে নামগুলো বারবার যুক্ত হচ্ছিল যে আরিয়াদহে মা এবং ছেলেকে বেদরক মারধরের ঘটনায়, সেই ঘটনায় কিন্তু প্রথমে পুলিশ জংঘা বলে যে দুষ্কৃতীকে কিন্তু গ্রেফতার করে, এবং তারপরে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ চালায়। এবং সেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার পর কিন্তু গতকালকে কিন্তু মধ্যরাত্রিবেলা বরানগরের একটি ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরির ঠিক পাশ থেকে বলা যেতে পারে জয়ন্ত সিং নামে যে মূল অভিযুক্ত দুষ্কৃতী আরিয়াদহে, তাকে কিন্তু গ্রেফতার করে ইতিমধ্যে কিন্তু বেলঘরিয়া থানায় নিয়ে এসেছে, এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যেমনটা পুলিশ সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, তাকে কিন্তু পাঠানো হবে ব্যারাকপুর মহকুমা আদালতে। এবং সেই অনুযায়ী কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে তারা কিন্তু বেলঘরিয়া থানায় উপস্থিত রয়েছেন, এবং জায়েন্টকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ মূল অভিযুক্ত জায়েন্ত সিং, এবং শুধু তাই নয়, আরিয়াদহ যে ঘটনা ঘটালো সেই ঘটনায় কিন্তু মূল অভিযুক্তের গ্রেফতারির দাবিতে বারবার কিন্তু সরব হতে দেখা গিয়েছে এলাকার স্থানীয় বাসিন্দাদের। এবং রীতিমতো কিন্তু আতঙ্কিত রয়েছেন এখনো অনেক ব্যবসায়ী এবং ওই অঞ্চলের স্থানীয় যারা দোকানদাররা, তারা প্রত্যেকে। কারণ জয়ন্ত সিং এর এতটাই প্রভাব বেড়ে গিয়েছিল আরিয়াদহে। এবং কামারহাটির বিধায়ক তিনি যেটা বারবার বলেছিলেন যে তার সঙ্গে কিন্তু পুলিশ কমিশনারেটের কথা হয়েছিল, এবং যেমনটা তিনি দাবি করেছিলেন যে জয়ন্ত সিংকে যেন অবশ্যই গ্রেফতার করা হয়। এবং সৌগত রায় তিনি যেটা দাবি করেছেন যে এই জয়ন্ত সিংকে যেন গ্রেফতার করে এমন ধারা দেওয়া হয়, তার পরিপ্রেক্ষিতে কিন্তু জয়ন্ত সিং আর ছাড়া যাতে না পায়, এমন ভাবেই কিন্তু গ্রেফতার যাতে করা হয়। আর সেই অনুযায়ী কিন্তু বেলঘরিয়া থানার পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে গতকাল রাতের বেলা থেকে গ্রেফতার করে আপাতত তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে। যে অভিযোগগুলো মূলত তাদের বিরুদ্ধে উঠেছে, যে জয়ন্ত সিং যে এলাকায় যে দুষ্কর্ম করে এবং এলাকার যে ব্যবসায়ীদের কাছ থেকে তোলা চায়, সেই অভিযোগগুলো বারবার পুলিশের কাছে এসেছে, বেলঘরিয়া থানার পুলিশের কাছে। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু জয়ন্ত সিংকে ইতিমধ্যেই জেরা করা হচ্ছে। বেলঘরিয়া থানার পুলিশ সূত্রে কিন্তু এমনটাই জানানো হয়েছে। একদমই জয়ন্ত, আমরা বুঝতেই পারছি যে এই ঘটনায় কিন্তু বিশেষভাবেই রাজনীতির রং অনেকটাই লেগেছে, সেটা বোঝাই যাচ্ছে তোমার কথায়। কিন্তু তার পাশাপাশি আরো যে বিষয়টি জানতে চাইবো, যে অবশেষে 4 দিন পর গ্রেপ্তার করা হলো জয়ন্ত সিংকে, সেক্ষেত্রে জানবো যে ঠিক কোথা থেকে কিভাবে খোঁজ পেল জয়ন্তের পুলিশ, এবং তার পাশাপাশি এখনো পর্যন্ত জেরা মারফত কি তথ্যসূত্র পাওয়া যাচ্ছে, পুলিশ মারফত কি জানা যাচ্ছে? দেখো, প্রথমে তোমাকে খোঁজের বিষয়টি একটু জানিয়ে রাখি যে ঠিক জংঘা বলে যে দুষ্কৃতী, তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছিল। এবং গ্রেফতার করার পর কিন্তু সেই দুষ্কৃতীর সংখ্যা, যেটা আমরা 6 বলছিলাম, সেটা কিন্তু 8 হয়ে দাঁড়ায়। কিন্তু মূল অভিযুক্ত জয়ন্ত সিং এখনো পর্যন্ত পাকড়াও হয় না। জংঘাকে গ্রেফতার করার পর জংঘা থেকে কিন্তু পুলিশ দফায় দফায় কিন্তু জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে জয়ন্ত কোথায় থাকতে পারে। ঠিক সেই অনুযায়ী কিন্তু গোপন সূত্রের খবর পায় পুলিশ, এবং তারপরেই কিন্তু বরানগরের একটি ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি,
তার ঠিক পাশ থেকে বলা যেতে পারে এবং বনহুগলির একদম কাছ থেকে বলা যেতে পারে, সেখান থেকে কিন্তু জায়েন্ট সিংকে কিন্তু পুলিশ গতকাল মধ্যরাতে কিন্তু গ্রেফতার করে। এবং এটা হচ্ছে প্রথম। এবং দ্বিতীয়ত তুমি যেটা বললে যে আপাতত কি কি তথ্যসূত্র উঠে এসেছে, জায়েন্টকে দেখো এখনো পর্যন্ত পুলিশ সূত্রে সেমনটা জানানো হয়নি, কারণ তাকে গ্রেফতার করে কিন্তু জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া এখনো চলছে, এরপরে কোর্টে যাবে, তারপরে হয়তো আমরা পরবর্তীতে পুলিশের তরফ থেকে আপডেট জানতে পারবো যে তাকে কি কি মূলত জিজ্ঞাসাবাদ করা হলো। তবে প্রাথমিকভাবে যেটা পুলিশ সূত্রের খবর আসছে যে জিজ্ঞাসাবাদ করার যে অভিযোগগুলো তার উপরে উঠেছিল, যে সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছিল, সেই সিসিটিভি ফুটেজ এবং যে অভিযোগ জায়েন্টের বিরুদ্ধে উঠেছে বারবার আরিয়াদহের অঞ্চল থেকে, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু জায়েন্টকে ইতিমধ্যেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বেলঘরিয়া থানায়। একদমই, অবশ্যই এই তদন্তের গতি প্রকৃতি ঠিক কোন দিকে যায় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে জয়ন্ত। আপাতত ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে বেলঘরিয়া থানার সামনে থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। একেবারে স্বর্ণালী, যেমনটা জয়ন্ত জানাচ্ছিল যে এখনো পর্যন্ত এই যে ঘটনা, সেই কামারহাটির ঘটনাতে মোট 9 জনকে গ্রেফতার করা হলো জয়ন্ত সিংকে নিয়ে, এবং এই ঘটনাতে ইতিমধ্যেই রাজনীতির রং লাগতে শুরু করেছে, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন শোনাব। দেখুন, সমস্ত দুষ্কৃতি এখন তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া, কার্যত একটা নিয়ন্ত্রণহীন রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের কোনো শৃঙ্খলা নেই, শুধুমাত্র হাতে পতাকা নিলেই বা কোনো মিছিলে হাঁটলেই যে দলের সদস্য হয়ে যাওয়া যায়। তো স্বাভাবিকভাবেই যেখানে প্রশাসনের সঙ্গে শাসক দলের মধ্যে সূক্ষ্ম বিভাজন রেখাটুকু অবশিষ্ট নেই, সমস্ত মিলেমিশে একাকার হয়ে গেছে, সেখানে এই ধরনের দুষ্কৃতীদের পুলিশ গ্রেপ্তার করতে পারবে না। 4 দিন পরে সে গ্রেপ্তার হলো নাকি গ্রেপ্তার করানো হলো, পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে আজকে দুষ্কৃতীরা সম্পূর্ণ ভয়মুক্ত হয়ে গেছে। তারা মনে করছে এই সমাজটা তাদের সমাজ, এই সরকারটা তাদের সরকার, তাদের কেউ কিছু করতে পারবে না। আপনাদের শোনালাম শ্রমিক ভট্টাচার্যের তাঁর প্রতিক্রিয়া, এবং অবশেষে 4 দিন পর যে গ্রেপ্তার হলো মূল অভিযুক্ত জয়ন্ত সিং, এই ঘটনা প্রসঙ্গে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় এবং সিপিআইএম সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাঁদের কি প্রতিক্রিয়া শুনুন। দেখুন, পুলিশের দক্ষতা, পুলিশের ইয়ে নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ এরা অত্যন্ত দক্ষ, কিন্তু এই 4 দিন ধরে একজন অপরাধীকে ধরতে ওই অঞ্চলে ঘুরে ফিরে বেড়াচ্ছিল, সময় লাগে। কার নির্দেশের অপেক্ষা করছিল বলুন তো? এই প্রভাবশালী কারা? এর কার কথা? এই শাহজাহানদের যেমন অবস্থা হয় এরাও তাই। আজকে এদের এত বুকের ছাতি চওড়া হয়, এদের মাথার উপরে আশীর্বাদের হাত না থাকলে কার নির্দেশের অপেক্ষা করছিল পুলিশ? এই যা এতদিন ধরে ধরতে পারছে না, তাকে ধরা হলো কোথায়? ডানলপের আইএসআই সামনে থেকে, তার মানে এলাকায় ঘোরাফেরা করছিল। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। অপরাধীরা মনে করে এটা তাদের সরকার, তারা যখন মনে করবে তখন আত্মসমর্পণ করবে বা তাদেরকে ধরা হবে। শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। এখন আমরা চাইবো এটা দ্রুত তদন্ত শেষ করে যাতে একটা যথাযোগ্য শাস্তি হয় এবং সেটা জনসমক্ষে ব্যাপক প্রচার করা হয় যে এই অপরাধে এই শাস্তি হয়েছে। তাহলে আগামী দিনে সমাজে এই সমস্ত যারা অসভ্যতা করেন তারা খানিকটা শিক্ষা পাবেন বলে আমার মনে হয়। একদিকে যেমন বিরোধীরা এই 4 দিন পর কেন তাকে গ্রেফতার করা হলো সেই বিষয়ে যখন প্রশ্ন তুলতে শুরু করেছে, তখনই তৃণমূলের তরফ থেকেও কিন্তু এর জবাব দেওয়া হচ্ছে। তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি কি বলছেন শোনাবো। ওর এখন জেলে থাকা উচিত, সরকারি আইনজীবীদের দেখা উচিত যাতে ও বেল না পায়। তো আমি কত জায়গায় যাই, কত লোকের ফটো, আমার সাথে কোনো বিরাট ঘনিষ্ঠতা ছিল না। আমি যতদূর জানি যে একটা ফটো, আমি একটা ফুটবল টুর্নামেন্টে প্রাইজ দিতে গিয়েছিলাম, সেইখানে মঞ্চে ছিল। আর এই জয়ন্ত সিং এর সঙ্গে কিন্তু কামারহাটের তৃণমূল বিধায়ক মদন মিত্রের ঘনিষ্ঠতা রয়েছে এমনও অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা, এবং সেই ঘটনা প্রসঙ্গে মঙ্গলবারে এই আরিয়াদহের ঘটনাস্থলে গিয়েছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি ঠিক কি বলেছিলেন শুনুন। আমি এখানে আসার আগে পুলিশ কমিশনার এবং হোম সেক্রেটারিকে বলেছি, আমি বলেছি 24 ঘন্টার মধ্যে আপনারা অ্যারেস্ট করুন, তাহলে কিন্তু থানায় মিছিল যাবে এবং সেই মিছিলে আমি নিজেও থাকবো। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই।
এবং একটা কথা এবং বাবা এক মিনিট, এবং আমি আপনাদের বলছি এই যে ঘটনাটা ঘটছে না, এদের পেছনে লোক রয়েছে, কিছু প্রমোটার ঠিকাদার যারা এদের পেছন থেকে মদত করছে। তার কারণ না হলে কোর্টে যাওয়া, কোর্টের টাকা খরচ, এ তো মানে আমার সঙ্গে ছবি আছে। আমি তালতলা মাঠে, আমি এমএলএ হিসেবে প্রত্যেকটা বিয়ে, প্রত্যেকটা বাড়িতে কারোর শ্রাদ্ধ, কারোর অন্নপ্রাশন, কোথাও ফুটবল প্রতিযোগিতা আমি গেছি। আমি চিনি ওর ভাইকে, প্রিয়ান সিং, সে মহামেডানের ক্যাপ্টেন। যেহেতু আমি স্পোর্টস মিনিস্টার ছিলাম, আমার এসে বলেছে মহামেডানের খেলা আপনি চলুন, এইভাবে আমি চিনেছি। আর ছবি তো এখন সেলফি সবাই সবার সঙ্গে তোলে, কিন্তু আমার সঙ্গে ছবি তুলবে মানে একজন মহিলাকে এভাবে মারবে আর সেটা আমি বরদাস্ত করবো, এটা তো হতে পারে না। এই জিনিস বন্ধ করতে হবে এবং জিরো টলারেন্স। এবং আমাকে পুলিশ কমিশনার, হোম সেক্রেটারি কথা দিয়েছেন যে কোনো মূল্যে অ্যারেস্ট হবে, যেখান থেকে ওকে অ্যারেস্ট হবে। আপনাদের শোনালাম কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের কি প্রতিক্রিয়া এই ঘটনা প্রসঙ্গে, এবং অবশেষে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে গ্রেপ্তার করা হয়েছে কামারহাটি কাণ্ডের মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে। মা ও ছেলেকে যে মারধরের ঘটনার অভিযোগ সামনে এসেছিল এবং সেই অভিযোগেই কিন্তু মূল অভিযুক্ত জয়ন্ত সিং, যে কিনা বহুদিন ধরে ফেরার ছিলেন, এবং গতকাল রাতেই বরানগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একেবারেই তাই। উত্তর 24 পরগনার আড়িয়াদহে সেখানেই মা ও ছেলেকে মারধরের অভিযোগ ছিল। এই নিয়েই ঘটনাতে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 9। অন্যদিকে শহর কলকাতায় ফের শুট আউটের ঘটনা। হোটেলের মধ্যেই প্রেমিকাকে গুলি করে আত্মঘাতী হলো প্রেমিক। মৃতের নাম রাকেশ কুমার শাহ, প্রেমিকা নিক্কু দুবে। এবং প্রেমিকা নিক্কু দুবেকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে তিনি চিকিৎসাধীন। দুজনেই বজবজের বাসিন্দা অভিক। এবং শুধুমাত্র তাই নয়, যেমনটা জানা যাচ্ছে যে বুধবার দুপুরে দুজনে দক্ষিণ কলকাতার ওই হোটেলে গিয়েছিলেন এবং এরপরই ঝগড়া হওয়ায় নিক্কুর পেটে গুলি করেন রাকেশ। নিক্কু বেরিয়ে এলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এরপরেই ঘরে নিজের মাথায় গুলি করেন রাকেশ। একেবারেই তাই। এবং সেখান থেকে কিন্তু ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তাছাড়াও 9mm পিস্তল পাওয়া গিয়েছে সেখানে। যেমনটা জানা যাচ্ছে যে বিয়ে নিয়ে আপত্তি ছিল এই দুজনেরই পরিবারের মধ্যে। সেক্ষেত্রে এর আগেও 3 বার তারা এই হোটেলে এসেছিলেন, দেখা করেছিলেন, কথাবার্তা বলে নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের সম্পর্ক মানতে নারাজ ছিল দুজনেরই পরিবার। এবং সেখান থেকেই ঘটনার সূত্রপাত। তারপরেই নিজেদের মধ্যে বচসা, তারপরেই প্রেমিকাকে লক্ষ্য করে গুলি করে, প্রেমিকার পেটে গুলি লাগে এবং সেই ক্ষেত্রে প্রেমিক সে নিজে আত্মঘাতী হয় এই ঘটনার পর। আপনাদেরকে আরো জানিয়ে রাখবো যে দক্ষিণ কলকাতার যে হোটেলের মধ্যে এই ঘটনা ঘটেছে এবং প্রেমিক প্রেমিকা দুজনেই বজবজের বাসিন্দা এবং বজবজের যে এলাকার বাসিন্দা এই দুজনে। সেখান থেকে এই মুহূর্তে শুভ্রজিৎ আমাদের সঙ্গে সরাসরি থাকবেন, আমাদের সঙ্গে প্রতিনিধি। আমরা কথা বলবো শুভ্রজিতের সঙ্গে, যে বিষয়টা জানতে চাইবো যে শুভ্রজিতের কাছে যে বিষয়টা জানতে চাইবো যে শুভ্রজিৎ, এই দুজনেই বজবজের বাসিন্দা বলেই জানা যাচ্ছে এবং সেক্ষেত্রেই প্রথমে প্রেমিকাকে গুলি করে, তারপর নিজে আত্মঘাতী হয় রাকেশ। স্থানীয় মানুষজন তারা কি বলছেন, পরিবারের তরফ থেকে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই প্রথমেই তোমায় জানিয়ে রাখবো, বজবজের বিদ্যাসাগর রোড এলাকার বাসিন্দা ছিল রাকেশ শাহ এবং আমি এই মুহূর্তে তার বাড়িতেই রয়েছি। একবার আমি তোমায় ছবিটা দেখানোর চেষ্টা করব। এই বাড়িতেই কিন্তু থাকতো রাকেশ শাহ এবং গতকালই যখন পরিবারের লোকের কাছে এই খবর এসে পৌঁছায়, কার্যত কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন এবং শোকের ছায়া নেমে আসে। এই যে ঘটনা, লেক থানা এলাকায় যে হোটেলে গুলি চলার ঘটনায় কিন্তু মৃত্যু হয় রাকেশের। এবং যেটা জানা যাচ্ছে, যে মেয়েটির নাম উঠে আসছে নিক্কু দুবে, সেই মেয়েটির সাথে কিন্তু তার প্রেমের সম্পর্ক ছিল
এমনই কিন্তু খবর পাওয়া যাচ্ছে পরিবারের সূত্রে। এবং বেশ কয়েক বছর ধরেই তাদের দুজনের মধ্যে সম্পর্ক ছিল। গতকাল তারা দুজনেই কিন্তু সেই যে হোটেল, সেই হোটেলে কিন্তু যায় এবং সেখানেই কিন্তু গুলি চলার ঘটনায় যে নিখু দুবে যে মেয়েটির নাম উঠে আসে সে কিন্তু আহত হয় এবং তাকে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে হাসপাতালে চিকিৎসা চালানো হচ্ছে। পাশাপাশি ছেলেটির মৃত্যু হয়। মেয়েটির বাড়ি কিন্তু এই সামনেই, একেবারে সামনেই, পাশেই, যদিও এটি কিন্তু পূজালী পৌরসভা 1 নম্বর ওয়ার্ড এবং মেয়েটির যে জায়গায় বাড়ি সেটা কিন্তু বজবজ পৌরসভার 5 নম্বর ওয়ার্ড। বর্তমানে কিন্তু মেয়েটির বাড়িতে এখনো কেউ নেই, যেটা স্থানীয় সূত্রে খবর যে মেয়েটির বাবা, মা এবং এক বোন তারা গ্রামের বাড়িতে যান কোনো অনুষ্ঠানের জন্য, সেই কারণে কিন্তু বর্তমানে এখনো পর্যন্ত নিখুঁত বাড়িতে কেউ নেই। তবে এই যে জায়গা, সেই জায়গায় কিন্তু খবর আসা মাত্রই যে বিষয় সামনে আসছিল যে এই দুজনেরই বিয়ে ঠিক হয়েছিল কিন্তু তাদের সম্পর্ক মানতে নারাজ ছিল দুজনেরই পরিবার, কোথাও কি সেখান থেকে এই ঘটনা ঘটাতে পারে নাকি এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে? স্থানীয়রা তারা কি মনে করছেন? দেখো, একাধিক প্রশ্ন থেকে যাচ্ছে। যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে যে মেয়েটির সাথে বেশ কয়েক বছরের প্রেমের সম্পর্ক ছিল, তবে মেয়েটি কিন্তু হয়তো সেই সম্পর্ক রাখতে চাইছিল না। সেই দিক থেকে একটা সম্পর্কে ফাটল ধরতে পারে, বা অন্য দিক থেকে যদি দেখা যায় যে দুজনের মধ্যেই সম্পর্কের একটা টানাপোড়েন সৃষ্টি হয়, সেই তার জেরেই কি এই ঘটনা ঘটলো। এবং আরও প্রশ্ন থেকে যাচ্ছে যে হোটেলে নিয়ে গিয়ে কেন এই ধরনের ঘটনা ঘটলো, আগ্নেয়াস্ত্রই বা কোথা থেকে এলো, সমস্ত একাধিক প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এবং সেই সমস্ত প্রশ্নেরই কিন্তু তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই কলকাতা পুলিশের যারা আধিকারিক রয়েছেন। এবং তাদের দুজনের মধ্যে এই যে প্রেমের সম্পর্কের মধ্যে কেন এই ঘটনা ঘটলো, সেই ক্ষেত্রেও কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে মেয়েটির চিকিৎসার পর তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানা যাচ্ছে। স্থানীয়রা এক্ষেত্রে পরিবারের সঙ্গে কি কথা বলা সম্ভব? দেখো, একেবারে আমি একবার পরিবারের লোকজন যারা রয়েছে তাদের সাথে একবার যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে কি তারা জানতে পেরেছেন এবং কি হয়েছিল ঘটনাটা। তারা যারা রয়েছেন তারা ছেলেটাকে 12টা বাজে ডেকেছে, 12 বাজে ডেকেছে, এখান দিয়ে চলে গেছে। ছেলেটা কিছু বলেনি, ফোন করেছে, চলে গেছে 12টা এখান দিয়ে। আর মেয়েটা 9টায় চলে গেছে। হ্যাঁ, কতদিন? ওই তো অনেক দিন দিয়েছিল, ওই 7 বছর দিয়ে। মানে হওয়ার কথা চলছিল এরকম কিছু? বিয়ে করবার কথা ছিল, বিয়ে করতে বলছিল যে আর কতদিন থাকবো, আমি বিয়ে করবো। ও বলছে, মেয়েটা বলছে যে নাই, আমি অন্য ধরে লিছি, তোকে রাখবো না, আমি তোকে বিয়ে করবো না। হ্যাঁ, বিয়ে করবো না। যত টাকা পয়সা যে ছিল সব টাকা পয়সা সব ওরা হাতে দিয়ে দিয়েছে, মানে হ্যাঁ ছেলে তুলে দিয়েছে, সব দিয়ে দিয়েছে। তারপরে আমার পুলিশে চাকরি করতো না, অফিসার সঙ্গে থাকতো। হ্যাঁ, আর মেরে কালকে মেরে, কখন মেরেছে তা জানি নেই, মেরে রেখেছে। আমার নাতনিকে ফোন করছে যে তোমার মামাকে মেরে দিয়ে আমি বসে আছি, দেখ তোমার মামা মরে আছে। দেখো, একেবারে তুমি কিন্তু পরিবারের যারা লোকজন রয়েছে, তার যে মা রয়েছে তার কথা তুমি শুনলে। মেয়েটি কিন্তু, যেটা পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে যে তার সাথে সম্পর্ক ছিল, ছেলেটি কিন্তু বিয়ের জন্য বলছিল, তারপরে কিন্তু মেয়েটি রাজি হচ্ছিল না এবং সেই কারণেই এই ঘটনা ঘটতে পারে বলে কিন্তু ছেলেটির পরিবার তারা জানাচ্ছে। অভিক, নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো তোমায়। এতক্ষণ সরাসরি শুভ্রজিৎ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি, এবং দক্ষিণ কলকাতার হোটেলে যেখানে এই শুট আউটের ঘটনা ঘটেছে এবং দুজনেই বজবজের বাসিন্দা, সেই সরাসরি বজবজে তাদের পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে শোনানো আপনাদের। আপনাদের জানিয়ে রাখি, যেমনটা সেই যুবকের আত্মঘাতী হয়েছে যে যুবক, এই ঘটনায় সেই যুবকের যে পরিবার তারা কিন্তু দাবি করছে যে এই ঘটনা ঘটিয়েছে আসলেই সেই যুবতী, এমনটাই অভিযোগ করেছেন তারা। যদিও এই তদন্তের গতি প্রকৃতি ঠিক কোন দিকে মোড় নেয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এবং যেমনটা সেই সুইসাইড নোট, যে 7 থেকে 8 পাতার সুইসাইড নোট উদ্ধার হয়েছে অভিক সেই হোটেল থেকে, সেখানে কিন্তু যদিও লেখা ছিল যে আমার না হলে কারো হতে দেব না। এবং যেমন
যেমনটা জানা যাচ্ছে, যে পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে সেই সুইসাইড নোট কিন্তু সেই যুবক আগে থেকেই লিখে রেখেছিলেন, যদিও সেই যুবকের পরিবার যেমনটা অভিযোগ করছেন যে সেই তরুণী কিন্তু এই ঘটনা ঘটিয়েছেন এবং তিনি কিন্তু রীতিমতো মেরেছেন সেই যুবককে। একেবারেই তাই, এবং পরিবারের তরফ থেকে বলা হচ্ছিল যে তরুণী কিন্তু সম্পর্ক থেকে অনেকদিন আগেই বেরিয়ে যেতে চেয়েছিলেন এবং তাকে যখন বিয়ে করার প্রস্তাবও দেওয়া হয় তিনি বিয়ে করতে রাজি ছিলেন না, এবং সেই কারণেই ওই যুবককে হোটেলে ডেকেও পাঠায় ওই যুবতী, তারপরেই এই ঘটনা ঘটিয়েছে সে। আরো এখন সময় একটা ছোট্ট বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আরো বারো। আর অভিক, এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো, ব্যান্ডেল স্টেশনে শুট আউট ঘটনায় নিহতের ভাইপোকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। আর পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে সিসিটিভি ফুটেজ কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। নিহত ব্যক্তির নাম লালবাবু গোয়ালা, তিনি কলকাতা পুরসভার কর্মী এবং ব্যক্তিগত কাজের জন্য স্টেশনে গিয়েছিলেন তিনি। সেই সময় দুষ্কৃতীরা লক্ষ্য করে তাকে গুলি করে। চুচুড়া হাসপাতালে তারপরেই তাকে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। আপনাদের জানিয়ে রাখি যে ঘটনার যে খবরের দিকে আমরা নজর রেখেছি, এবার ব্যান্ডেল স্টেশনে আমরা দেখেছি গতকালই এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা এবং সেই ঘটনাতেই এবার নিহতের ভাইপোকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এবং এই ঘটনা ঠিক কি কারণে, কোনো ব্যক্তিগত শত্রুতা রয়েছে নাকি এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তার তদন্ত কিন্তু ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। এবং এখনো পর্যন্ত যে সর্বশেষ আপডেট রয়েছে অভিক, আপনাদের জানিয়ে রাখি একসঙ্গেই যে ভাইপোকে অর্থাৎ নিহতের যে ভাইপো তাকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করছে। একেবারে আমরা এই নিয়ে কথা বলবো। সুমন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সুমন, যে ঘটনা ঘটেছিল যে ওই ব্যক্তিকে শুট আউট করা হয়, কিন্তু সেই ঘটনাতেই এবার তার ভাইপোকে আটক করেছে পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে করছে কেন? দেখো, যে ওটাকে পুলিশ যেটা তদন্ত করে প্রাথমিকভাবে আমরা জানতে পারছি যে কোনো ওর যে দিদা রয়েছে, যে আদিত্য গোয়ালা যে দিদা রয়েছে, তিনিও আমাদের ক্যামেরার সামনে বলেছেন কোনো একটা কারণ নিয়ে হয়তো কোনো একদিন তার জ্যাঠার সঙ্গে একটু বনিবানা হয়েছিল, সেই নিয়েই হয়তো কোনো ঘটনা হতে পারে, সেই দাবি রাখছে পুলিশ। এবং পুলিশ তদন্তের জন্য দেখো তার যে ভাইপো তাকে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে আটক করেছে। দেখো, পাশাপাশি তোমাকে বলে রেখে দিই যে এর সঙ্গে আরো কারো কেউ যুক্ত আছে কিনা বা কি ঘটনা ঘটছিল, তার জন্য এলাকায় যে সিসি ক্যামেরা রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ কমিশনারেটের যে পুলিশ কমিশনার রয়েছে বা যারা আধিকারিক রয়েছেন তারা। তোমাকে ইতিমধ্যে বলে রেখে দিই, এই ভাইপোকে আটক করার মূল কারণ হচ্ছে এই দিদার যে বক্তব্য রয়েছে যে তার জ্যাঠার সঙ্গে যে কদিন আগে কথোপকথন হয়েছিল যে ভাইপোর, সেই নিয়েই হয়তো কিছু হতে পারে, সেই নিয়েই পুলিশ তাকে আটক করেছে, এমনই আমরা সূত্র মারফত জানতে পারছি। সুমন, এই যে নিহতের পরিবারের তরফ থেকে কোনো অভিযোগ জানানো হয়েছে কারো বিরুদ্ধে? হ্যাঁ, দেখো, আপাতত কারোর নাম দিয়ে এখনো পর্যন্ত সেরকম কোনো লিখিত অভিযোগ করা হয়নি, কিন্তু এই যে ঘটনা ঘটেছে যার জন্য যে লালবাবু ছিল তিনি যে মারা গেছেন, সেই বিষয়ে কিন্তু পুলিশকে ইতিমধ্যে তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। ধন্যবাদ তোমায়। সুমন চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ যেমনটা জানা যাচ্ছে যে কিছুদিন আগে ভাইপোর সঙ্গেই বচসা তৈরি হয়েছিল, পারিবারিক বিবাদ হয়েছিল এই ব্যক্তির, এবং তারপরেই কিন্তু এই ঘটনা কোথাও গিয়ে সেখান থেকে সূত্রপাত হতে পারে এমনটা কিন্তু মনে করছে পুলিশ, তার কারণেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ। ব্যান্ডেল স্টেশনে শুট আউটের ঘটনা, সেই শুট আউটের ঘটনাতেই নিহতের ভাইপোকে এবার আটক করেছে পুলিশ, আটক করে তাকে জিজ্ঞাসাবাদ। নজর রাখবো কাটোয়ার দিকেও, তবে আপনাদেরকে জানিয়ে রাখবো ব্যান্ডেলে যে শুট আউটের ঘটনা, সেই শুট আউটের ঘটনায় এই মুহূর্তে আটক করা হয়েছে ভাইপোকে, এবং সেক্ষেত্রেই পুলিশ ওই ভাইপোকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং ব্যান্ডেল স্টেশনে সেখানেই শুট আউটের ঘটনা। কাটোয়ার দিকেও নজর রাখবো। কাটোয়া ছোট লাইন সংলগ্ন এলাকায় বস্তি উচ্ছেদের ঘটনা, 13 দিনের নোটিশে বস্তি উচ্ছেদ করল রেল দফতর। অভিক, আর তার পাশাপাশি আশ্রয়হীন যে প্রায় 60টি পরিবার আরপিএফ এর বিশাল বাহিনী নিয়ে সেই বস্তি উচ্ছেদ করছে ইতিমধ্যে রেল দপ্তর, এমনটাই জানা যাচ্ছে প্রাথমিক সূত্রে। অর্থাৎ
60টি পরিবার কিন্তু রীতিমতো এখন আশ্রয়হীন হয়ে পড়লো। 13 দিনের খুবই কম নোটিশে এই বস্তি উচ্ছেদ করলো রেল দপ্তর। একেবারেই তাই। এবং রেল লাইন সংলগ্ন কাটোয়ায় ছোট লাইন সংলগ্ন এলাকাতেই এই বস্তি উচ্ছেদের ঘটনা ঘটেছে। রেল দপ্তর আশ্রয়হীন বস্তি উচ্ছেদ করেছে 13 দিনের নোটিশে এবং আশ্রয়হীন হয়ে পড়েছে 60টি পরিবার। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, কিভাবে এই মাত্র এত কম দিনের নোটিশে রেল দপ্তর, রেল কর্তৃপক্ষ তারা এভাবে আশ্রয়হীন করে দিতে পারে 60টি পরিবারকে? এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষ সূত্রে তারা ঠিক কি জানাচ্ছে এ বিষয়ে, আর আশ্রয়হীন পরিবার তারাই বা ঠিক কি বলছে? স্বর্ণালী ও অভিক, তোমাদের দুজনকেই প্রথমে বলে রাখি যে এই যে মাত্র 13 দিনের নোটিশ, এবং এই 13 দিনের নোটিশে রেল দপ্তর এই যে বস্তিটা রয়েছে প্রায় 60 থেকে 70 বছরের পুরনো বস্তি, এই বস্তিতে কিন্তু তারা এখানে বসবাস করছে এবং হঠাৎ করে এই 13 দিনের নোটিশে তাদেরকে এই বৃষ্টির মধ্যে আশ্রয়হীন করলো রেল দপ্তর। যেটা জানা যাচ্ছে অমৃত ভারত প্রকল্পে যে সমস্ত স্টেশনগুলোকে আয়তায় আনা হয়েছে তার মধ্যে কাটোয়া পড়ছে, নবদ্বীপ পড়ছে, কানলা পড়ছে, ব্যান্ডেল পড়ছে। সেহেতু কাটোয়াতে এই যে বস্তি রয়েছে এই বস্তিতে কোয়ার্টার নির্মাণ হবে। অমৃত ভারত প্রকল্পে আরো রেলের নতুন নিয়োগ হবে, নতুন স্টাফ আসবে, তাদের জন্য কোয়ার্টার তৈরি হবে। সেই কারণে রেলে যেই বসবাস করছিল 60 বছর ধরে প্রায় 60 থেকে 70টি পরিবার, তাদেরকে মাত্র 13 দিনের নোটিশে বাচ্চা ছেলে নিয়ে তারা আশ্রয়হীন হয়ে পড়লো। বিশেষ করে আজকে, কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, আজকেও এই বৃষ্টির মধ্যে দেখা গেল আরপিএফ এর বিশাল পুলিশ বাহিনী তারা এসে এই বস্তি খালি করে দিল। কিন্তু এই যে বস্তিবাসী তারা কিন্তু কোনো ঝামেলা অশান্তিতে যায়নি, তারা শুধু বলছে যে আর কটা দিন সময় দিলে ভালো হতো। এই সময় হঠাৎ করে নোটিশে কেউ বাড়ি ভাড়াও দিচ্ছে না, এখন তারা কোথায় গিয়ে রাত্রি বাস করবে বাচ্চা ছেলে পিলে দিয়ে? কিন্তু যেখানে দেখা যাচ্ছে রাজ্য সরকারের মানবিক মুখ, হকারদের প্রতি রাজ্য সরকার বলছে 1 মাস সময়সীমা বেঁধে দিলাম, তারপরে আপনাদের পুনর্বাসন দেওয়া হবে, আপনাদের ব্যবস্থা করা হবে। সেখানে দেখা গেল কেন্দ্রীয় সরকারের রেল দপ্তর, সেই রেল দপ্তরের কিন্তু মাত্র 13 দিনের নোটিশে এই রকম যে বস্তি ভাঙলো, এটি কিন্তু বিভ্রান্ত সৃষ্টি হয়েছে বস্তিবাসীদের। একদমই, সেই বস্তি উচ্ছেদের জেরে আশ্রয়হীন 60টি পরিবার। আপাতত ধন্যবাদ তোমায় চন্দন। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। আরো এখন সময় আরো একটা ছোট্ট বিরতি। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন আরো আর অভিক। আবারও আমরা নজর রাখবো কামারহাটির দিকে। অবশেষে গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে, এবং যেমনটা একেবারে সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে যে মা ও ছেলেকে মারধরের ঘটনার পরে কিন্তু সেই জয়ন্ত সিং উত্তরবঙ্গে পালিয়ে গিয়েছিলেন। একদমই তাই স্বর্ণালী, তুমি যেমনটা বলছিলে উত্তরবঙ্গে পালিয়ে গিয়েছিল এই জয়ন্ত সিং, এবং সেখানে গিয়ে যখন তার টাকা শেষ হয়ে যায় সে ফেরত আসে কলকাতায়, এবং সেই সময় গোপন সূত্রে খবর পায় পুলিশ, তারপরেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তের আপডেট আপনাদেরকে দিয়ে রাখছি। জানেন যে আরিয়াদহের এই ঘটনা, মা ছেলেকে মারধরের ঘটনার পরেই উত্তরবঙ্গে পালিয়ে গিয়েছিল অভিযুক্ত জয়ন্ত সিং। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কি জানা যাচ্ছে এই ঘটনার একেবারে আপডেট কি? দেখো, যে পুলিশ সূত্রে যে আপডেটটা পাওয়া গিয়েছে সেটা হলো যে এই যেদিনকে এই ঘটনাটি ঘটে সেদিনকে রাত্রিবেলা কিন্তু যখন পুলিশের ধরপাকড় চলছিল সেদিনকে রাত্রিবেলা কিন্তু নিজের গাড়ি ড্রাইভ করে উত্তরবঙ্গে একটি বন্ধুর বাড়ি থেকে গা ঢাকা দিয়েছিলেন জয়ন্ত সিংহ, এবং তারপরে কিন্তু কিছুদিন তিনি হোটেলে ছিলেন, এবং তারপরে তিনি যখন বুঝতে পারেন যে তার যে টাকা সেই টাকা শেষ হয়ে গিয়েছে, তিনি তার যে নিজস্ব যে 4 চাকা গাড়ি রয়েছে সেই 4 চাকা গাড়ির পুরো ফুল ট্যাঙ্ক তেল ভরে এবং তারপরে কিন্তু কলকাতায় চলে আসে। তবে এর মাঝে কিন্তু তার সঙ্গে তার পরিবারের লোকেদের যোগাযোগ ছিল, এবং টাকা লেনদেনের একটা প্রক্রিয়া জন্য কিন্তু তিনি মূলত টাকা শেষ হয়ে যাওয়ার জন্যই কিন্তু তিনি মূলত কলকাতায় চলে আসেন। সেই খবর কিন্তু পুলিশ জানতে পারে, এবং তৎক্ষণাৎ জানতে পেরে কিন্তু বরানগরে একটি ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরির যে কারখানা সেখান থেকে কিন্তু জয়ন্ত সিংহকে গ্রেফতার করে, এবং যেটা সূত্রের খবর যে সেখানে কিন্তু তিনি পরিবারের লোকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। দেখা করে যেহেতু তার টাকা শেষ হয়ে গিয়েছিল সেই টাকা কিন্তু তিনি নিতে এসেছিলেন, এবং সেখান থেকে কিন্তু জয়ন্ত সিংহকে কিন্তু গ্রেফতার করে নেয় বেলঘরিয়া থানার পুলিশ। একদমই ধন্যবাদ তোমায় জয়ন্ত। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। একদমই তাই, তুমি যেমনটা বলছিলে এবং প্রতিনিধিও আমাদের যেমনটা জানাচ্ছিল যে এই যে ঘটনা, সেই ঘটনা ঘটানোর পরেই জয়ন্ত সিং সে উত্তরবঙ্গে পালিয়ে গিয়েছিল, এবং সেখানে তার টাকা শেষ হয়ে যাওয়ার পর ফের কলকাতায় ফিরে আসে, এবং সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে জয়ন্তকে গ্রেফতার করে পুলিশ।
নজর রাখবো পরের খবরে। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি আর চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই প্রতারণা করার অভিযোগ উঠেছে করিমপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুখিয়া খাতুনের বিরুদ্ধে এই অভিযোগ সামনে এসেছে। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার গোবিন্দপুরের বাসিন্দা সুজন শেখের দাবি, চাকরি করিয়ে দেওয়ার জন্য 5 লক্ষ টাকা চান সুখিয়া এবং তারপরেই অগ্রিম বাবদ 2,20,000 টাকাও নেন তিনি। কিন্তু চাকরি না পাওয়ায় যুবক টাকা ফেরত চান। অভিযোগ, সুখিয়া টাকা ফেরত দিতে অস্বীকার করেন। এমনকি টাকা চাইতে গেলে তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ জানিয়েছে সে। থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি বলে দাবি করছে। এরপরেই সুজন তেহট্ট মহকুমা আদালতে অভিযোগ দায়ের করেন। সন্তু সাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। সন্তু, ঠিক কি ঘটনা ঘটেছে? করিমপুর 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। দেখো অভিজ্ঞতা, মুর্শিদাবাদের হরিহর থানার গোবিন্দপুরের বাসিন্দা সুজন শেখ, তার যেটা দাবি, তিনি কয়েকদিন আগে, বেশ কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুফিয়া খাতুনের সঙ্গে তার যোগাযোগ হয়। তার যেটা অভিযোগ, সেই সময় সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন তিনি বিভিন্ন প্রভাবশালীর সঙ্গে ছবি পোস্ট করতেন সোশ্যাল মিডিয়ায়। সেই থেকে কিন্তু তার প্রতি একটা বিশ্বাস অর্জন হয় এবং তাদের মধ্যে যে সম্পর্ক, সেটা হলেই সে একটা চাকরির কথা জানান যে তার একটা চাকরির প্রয়োজন। তারপরেই তার যেটা অভিযোগ, যে এই সুফিয়া তাকে যেমনটা বলেন যে একটি চাকরি রয়েছে স্বাস্থ্য দপ্তরে এবং সেখানে গ্রুপ ডি এর চাকরি, সেই গ্রুপ ডি এর চাকরিতে 5 লক্ষ টাকা দাবি করা হয় তাকে। যদিও সে সম্পূর্ণ টাকা দিতে না পারবে না বলে, যদিও 2,20,000 টাকা দিতে রাজি হয় এবং সেই টাকার বিনিময়ে চাকরির জন্য সওদা হয় এবং চাকরি দেওয়ার জন্য টাকা দেয়। গত বছর 10 তারিখ, জুন মাসের 10 তারিখ কিন্তু এই 2,20,000 টাকা দেয় সুফিয়া খাতুনকে এই যে সুজন শেখ। এরপর কিন্তু তারপর থেকে প্রতিশ্রুতি দিলেন, কিন্তু প্রতিশ্রুতিমূলক চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ সুজনের। তারপর থেকে যখন থেকে টাকা চাইতে গেলেও কিন্তু তাকে মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ করেছে সুজন। যেমনটা জানাচ্ছেন, তাকে মারধরের পর সে যখন থানায় অভিযোগ দায়ের করতে যায়, থানারপাড়া থানায়, সেই থানারপাড়া থানায় কিন্তু তার সঙ্গে অভিযোগ দিতে অস্বীকার করা হয় প্রাথমিকভাবে। তারপর কিন্তু সে তেহট্ট মহকুমা আদালতের দ্বারস্থ হয়েছেন। যদি আদালতের যে অভিযোগ, তার বিরুদ্ধে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। যদি এই সমস্ত ঘটনা অভিযোগ অস্বীকার করেছে এই সুফিয়া খাতুন, তার যেটা বক্তব্য যে তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, এই যে ঘটনা চাকরি নিয়ে টাকার যে অভিযোগ, তার নিয়ে কিন্তু চক্রান্ত করা হচ্ছে, এমনটাই অভিযোগ করেছে সুফিয়া। তবে এই যে অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে। সন্তু, আপাতত ধন্যবাদ তোমায়। সন্তু সাহা আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আর অভিক, এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো, নতুন করে মামলা দায়েরের অনুমতি প্রার্থনা রাজ্যপালের। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা রাজ্যপালের। বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন রাজ্যপালের আইনজীবী। একেবারেই তাই, রাজ্যপালের আইনজীবী তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন, সেক্ষেত্রে অনুমতি দিয়েছেন বিচারপতি রাও। আগামী 10ই জুলাই শুনানির সম্ভাবনা রয়েছে এই মামলাটির, এবং সেক্ষেত্রে এর আগের যে মামলাটি করা হয়েছিল রাজ্যপালের তরফ থেকে, সেক্ষেত্রে পদ্ধতিগত ত্রুটি ছিল এবং সেই পদ্ধতিগত ত্রুটি থাকার জন্যই বুধবার মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ফের তাকে এই মামলা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং যে সমস্ত সংবাদপত্রের খবরকে ভিত্তি করে এই মামলা করা হয়েছিল, সেই সমস্ত সংবাদ মাধ্যম তাদেরকেও এই মামলায় যুক্ত করার জন্যই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই মানহানির মামলা এনেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবং আমরা জানি যে রাজভবনে যেতে মহিলারা ভয় পাচ্ছে, এই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপরেই মানহানির মামলা দায়ের করেছিলেন রাজ্যপাল। একেবারেই অভিক, এবং নতুন করে মামলা দায়েরের অনুমতি প্রার্থনা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের যিনি আইনজীবী তিনি, এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা রাজ্যপালের। বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন এ বিষয়ে রাজ্যপালের আইনজীবী এবং সেই মামলার অনুমতি দিলেন বিচারপতি রাও। আগামী 10ই জুলাই মামলার শুনানি রয়েছে। তুমি যেমনটা বলছিলে অভিক, যে এর আগে আমরা দেখেছি যে পদ্ধতিগত ত্রুটির জন্যই বুধবার মামলা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে, এবং তার পাশাপাশি যে সমস্ত সংবাদপত্রের খবরকে ভিত্তি করে সেই মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলায় তাদেরও যুক্ত করার নির্দেশ দিয়েছে ইতিমধ্যেই হাইকোর্ট। সেই মামলাতেই ইতিমধ্যেই যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সংবাদপত্রগুলোর ভিত্তিতে, সেই সংবাদপত্রের কথা বলা হয়েছিল রাজ্যপালের আইনজীবীর পক্ষ থেকে, তাদেরও কিন্তু এই মামলায় এবার যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে।
আসলে পরের খবরে বিধায়কদের শপথ নিয়ে জট কি কাটবে এই প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ বিধানসভার অধ্যক্ষের সাংবাদিক বৈঠকে নজর রাখুন ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আমরা দেখেছি অভিক যে এর আগেও কিন্তু কুণাল ঘোষ রীতিমতো হুঁশিয়ারি সুরে বলেছিলেন যে রাজ্যপালকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন যে এবার শেষ করতে হবে এই যে বিধায়কদের শপথ জট যে অব্যাহত রয়েছে সেই সমস্যার কিন্তু এবার একটা সুরাহা করতে হবে এবং এবার বিধানসভার অধ্যক্ষের সাংবাদিক বৈঠকে নজর রাখুন এমনই ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন কুণাল ঘোষ এবং সেই মর্মেই এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন তৃণমূল নেতা। একবারেই তাই। এবং ভগবান গোলা এবং বরানগর এই দুই উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন তারা রাজভবনে শপথ নেবেন না, বিধানসভায় শপথ নিতে চান, এই মর্মেই কিন্তু রাজ্যপালকে জানিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের শপথ অধরাই থেকে গেছে, এখনো পর্যন্ত শপথ নেওয়া হয়নি। সেক্ষেত্রে এই নিয়ে তারা বিধানসভার বাইরেও আমরা দেখেছিলাম প্রতীকী অবস্থান করেছিলেন, জানিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। শপথ নিয়ে জট কি আদৌ কাটবে বিধায়কদের, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সেক্ষেত্রে বিধানসভার অধ্যক্ষ তার সাংবাদিক বৈঠক রয়েছে, সেই সাংবাদিক বৈঠকের দিকেই নজর রাখুন কুণাল ঘোষ, তিনি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। একদমই অভিক, আমরা দেখেছি যে এই যে বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে এখনো পর্যন্ত জটিলতা কিন্তু অব্যাহতই রয়েছে। এর আগে আমরা দেখেছি যে বিধানসভার সামনে কিন্তু মাফ করবেন রাজভবনের সামনে কিন্তু ধর্ণা করেছে বিধায়করা। এই বিষয়ে আমরা সম্পূর্ণ বিষয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে এবার কুণাল ঘোষের ঠিক কি ইঙ্গিতপূর্ণ পোস্ট এক্স হ্যান্ডেলে? স্পিকার যেহেতু দুদিন সময় বলেছিলেন এবং আজ বৃহস্পতিবার সেই সময় শেষ হচ্ছে এবং তারপরেই বিধানসভার স্পিকার একটা পদক্ষেপ নেবেন। তিনি আজ কয়েক ঘন্টা পরে তিনি সাংবাদিক সম্মেলন করবেন এবং যে জটিলতা চলছে সেই জটিলতা নিয়ে কিন্তু তিনি একটা সিদ্ধান্ত নেবেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ইতিমধ্যে বিশিষ্ট যে যারা এই সংবিধান নিয়ে নাড়াঘাটা করেন তাদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং সেখানে নাকি এরকম কোন সংস্থান আছে যে বিধানসভার স্পিকারও শপথ দিতে পারেন এবং সেই মতোই কিন্তু আজকে কুণাল ঘোষ যে টুইট করছেন তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সেখানে পরিষ্কার করে জানিয়েছেন যে বিধানসভার স্পিকারের যে সাংবাদিক সম্মেলন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ জানিয়েছিলেন দিল্লির তাজ প্যালেস হোটেলের যে ছবি তারা প্রকাশ করবেন সেই জায়গাতে কুণাল ঘোষের টুইট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আজকেই এই শপথ জট নিয়ে কিন্তু একটা সমাধান সূত্র বেরোতে পারে বলে সূত্রের খবর। স্বর্ণালী, একদমই সঙ্গে থাকো তুমি দেবজ্যোতি। এবং এই শপথ বিতর্কেই আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে, এই যে শপথ বিতর্ক চলছে এই শপথ বিতর্কের মধ্যে এবার আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শপথে বিলম্ব নিয়েই রাষ্ট্রপতিকেও জানিয়েছেন স্পিকার। একেবারে এবং জটিলতা কাটাতে ভরসা আইনি পদক্ষেপ, গণতান্ত্রিক পদে বসে রাজ্যপালের ভ্রুক্ষেপ নেই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট, বরানগরের জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ 1 মাস কেটে গেছে। অভিজ্ঞ আমরা দেখেছি যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরানগরের বিধায়ক এবং তার পাশাপাশি ভগবানগোলার বিধায়ক রিয়াত হোসেন সরকার তারা কিন্তু জয়ী হয়েছেন এবং তার পরবর্তীতেও তারা কিন্তু নিজেদের মতো কাজ করতে পারছেন না এবং তা নিয়ে রীতিমতো সরব হয়েছিলেন ইতিমধ্যেই দুই বিধায়ক এবং শপথ বিতর্কে এবার আইনি পথের হাঁটার হুঁশিয়ারি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। আমরা এই নিয়ে কথা বলবো, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, এই যে শপথ নিয়ে জটিলতা চলছে এখনো পর্যন্ত দুই বিধায়কই তার শপথ নিতে পারেননি, এরই মধ্যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবার আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে দেবজ্যোতির সঙ্গে, আমরা আবারও কথা বলার চেষ্টা করব। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে বরানগর এবং ভগবানগোলা এই দুই উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থী তাদের শপথ এখনো পর্যন্ত নিতে পারেননি তারা। সেই শপথ নিয়েই যখন বিতর্ক তৈরি হচ্ছে সেখানেই এবার আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং গণতান্ত্রিক পদে বসে রাজ্যপালের ভ্রুক্ষেপ নেই, এমনটাই কিন্তু বলছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে বিশেষ প্রতিনিধি টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, এই শপথ নিয়ে যখন জটিলতা অব্যাহত তারই মধ্যে এবার সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন। দেখো, তিনি যে টুইট করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই বেশ কয়েকজন আইনজীবীর সঙ্গে তারা কথা বলেছেন এবং সংবিধান বিশেষজ্ঞের সঙ্গেও বিধানসভার স্পিকারের মারফত তারা কথা বলেছেন এবং আজকের
কিছুক্ষণের মধ্যেই বিধানসভা স্পিকার সাংবাদিক সম্মেলন করবেন এবং সেখানেই তিনি পরিষ্কার করে জানাবেন যে আগামী পদক্ষেপ কি হতে চলেছে। তবে যে সংঘাতের রাস্তা ছিল সেই সংঘাতের রাস্তা আরো গাঢ় হচ্ছে, কারণ এটি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেছেন আইনি পথে তিনি হাঁটবেন, অর্থাৎ তারা কিন্তু আদালতের দ্বারস্থ হতে পারেন বলে সূত্রের খবর। সেই জায়গাতে আগামী কয়েক ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যপাল এবং রাজভবন এবং বিধানসভার মধ্যে যে দ্বৈরথ চলছিল তার একটা পরিসমাপ্তি ঘটতে পারে এবং সেই জায়গাতে আজকে বিধানসভা স্পিকারের যে সাংবাদিক সম্মেলন সেটাও গুরুত্বপূর্ণ এবং সেই মতোই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা যে 26 তারিখ থেকে অপেক্ষা করছিলেন সেই অপেক্ষারও একটা অবসান হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ তোমায়। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এবং আপনারা জানেন যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেহাত হোসেন তারা কিন্তু বিধানসভার সামনে তাদের প্রতীকে অবস্থান করেছিলেন শপথ নেওয়ার জন্য। তাদের এখনো পর্যন্ত যে জটিলতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেক্ষেত্রে এবার আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শপথ নিয়ে বিলম্ব তো চলছেই এবং সেক্ষেত্রে শপথ নিয়ে বিতর্কের মধ্যেই এবার আইনি পথে হাঁটার হুঁশিয়ারি। আরো এখন সময় একটা ছোট্ট বিরতি। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরো নিয়ে ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রাখবো, দিল্লি থেকে কলকাতায় ফিরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলকাতা বিমানবন্দরে কোনো মন্তব্য করতে চায়নি সিভি আনন্দ বোস। আপনারা জানেন যে সরাসরি তিনি শিলিগুড়িতে গেছিলেন দিল্লি থেকে, আবার শিলিগুড়ি থেকে দিল্লিতে চলে যান, তারপর আজকে দিল্লি থেকে সরাসরি তিনি কলকাতায় ফিরে এসেছেন। একদমই অভিক, আমরা যেমনটা দেখেছি এর আগে কিন্তু মাথা ভাঙা নির্যাতিতার সঙ্গে দেখা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে দিল্লি থেকে এবার কলকাতায় ফিরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলকাতা বিমানবন্দরে কোনো মন্তব্য করেননি সিভি আনন্দ বোস। একদিকে আমরা দেখেছি যে তিনি বিভিন্ন বিষয়ে যেমন রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন, তার পাশাপাশি আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে একদিকে যেমন বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে সেই দিক দিয়ে যেমন একদিকে তরজা তুঙ্গে রাজ্যপাল এবং রাজ্যপাল তথা রাজভবন এবং যে বিধানসভা সেই নিয়ে যেমন একদিকে তরজা চলছে, তার পাশাপাশি আরো একাধিক বিষয় কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেখেছেন এবং যেমনটা আমরা দেখেছি যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন সম্প্রতি এবং সেখানেও কিন্তু রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়েও কিন্তু রীতিমতো রাজ্য সরকারকে তোপ দেখেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং অবশেষে দিল্লি থেকে কলকাতায় ফিরলেন রাজ্যপাল। সেই মুহূর্তের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন দিল্লি থেকে কলকাতায় ফিরলেন রাজ্যপাল। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। দুর্গা, কলকাতায় ফিরে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, যাকে ঘিরে একাধিক বিতর্ক এই মুহূর্তে তৈরি হয়েছে, যার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে একাধিক বিষয় নিয়ে। আজকে তিনি কলকাতায় ফিরলেন, কোনো কি বক্তব্য রাখলেন তিনি? দেখো, এক কথায় বলা যেতে পারে রাজ্যপাল বিভিন্ন বিষয়েতে এত বিতর্কের মধ্যে রয়েছেন এবং তাকে নিয়ে সারা রাজ্য জুড়ে যে ধরনের বিতর্ক বিভিন্ন ইস্যুতে হচ্ছে, তাতে আজকে যখন রাজ্যপাল দিল্লি থেকে চোপড়ার উত্তরবঙ্গ হয়ে যখন তিনি কলকাতায় ফেরেন তখন তাকে সাংবাদিকরা প্রশ্ন করে, তিনি এক কথা বলা যেত মুখে কুলু পেটে রেখেছেন। তার কারণ তিনি নিজেও হয়তো বুঝতে পারছেন যে সাংবিধানিক প্রধান হয়েও তিনি বিভিন্ন বিষয়ে যেভাবে বিতর্কের সৃষ্টি করছেন, যেমন ধরো আমাদের দুই বিধায়ক তারা মানুষের ব্যান্ডেড নিয়ে তারা জেতার পর থেকে এখনো পর্যন্ত তাদের শপথ বাক্য পাঠ করানোর ক্ষেত্রে যে জটিলতা দেখা দিয়েছে তা কিন্তু অনেকটাই মনে করা হচ্ছে যে রাজ্যপালের অনমনীয় মনোভাবের জন্যই। কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই বিষয়টার একটা স্থায়ী সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত সাংবিধানিক বিষয়ের মধ্যে দাঁড়িয়ে এই দুই যে বিধায়ক তাদের কিন্তু বিধায়ক পদে আসীন হওয়া এবং বিধায়ক হিসাবে তাদের দায়িত্বভার গ্রহণ করা এবং হাউসে পার্টিসিপেট করার ক্ষেত্রে যথেষ্ট জটিলতার সৃষ্টি হয়েছে। এই জটিলতা পেছনে কোনো প্রয়োজন ছিল না যদি রাজ্যপাল এই পুরো বিষয়টা হস্তক্ষেপ করে অনমনীয় মনোভাব ছেড়ে তিনি যদি আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আরো আজ এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।